নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প ত্রিশূলে কাবু বিপদাসুর, লিখেছেন সুস্মিতা নাথ। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প ত্রিশূলে কাবু বিপদাসুর। মন ভালো নেই বঙ্কার। মা বাবার উপরে প্রচণ্ড রাগ হচ্ছে। কেন? এখানে কটা দিন পরে এলে কি মহাভারত অশুদ্ধ হতো? অন্তত দশমীর পরেও তো আসা যেত। তা না, একদম পুজোর মুখেই। টানা 2 বছর পরে আবাসনে এবার পুজো হচ্ছে। ফলে কি আনন্দেই না ছিল বঙ্কা। অথচ সমস্ত আনন্দে জল ঢেলে পুজো ছেড়ে, বন্ধুদের ছেড়ে ষষ্ঠীর সকালেই হাজির হয়েছে ঈশানী দিদিদের এই ছিরি ছাদহীন পচা গ্রামে। কোনো মানে হয়? গত 2 বছর পুজোর দিনগুলো যাচ্ছে তাই কেটেছে সকলের। কি এক ভয়ানক অসুখ এসে সবাইকে গৃহবন্দী করে রেখেছিল। পুজো তো ছাড়, খেলাধুলো, বেড়াতে যাওয়া সব বন্ধ ছিল। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এবার তাই আবাসনের পুজো আগের মতো ধুমধাম সহকারে হচ্ছে। এ নিয়ে বঙ্কা আর ওর বন্ধুদের আনন্দের সীমা নেই। যেদিন প্যান্ডেলের জন্য প্রথম খুঁটি পোতা হলো, সেদিন থেকেই উৎসব উদযাপন শুরু হয়ে গিয়েছিল। আর সেই আনন্দটাই কিনা মাটি হয়ে গেল ঈশানীদির জন্য। ঈশানীদি আসলে আয়া দিদি। দাদু যখন খুব অসুস্থ ছিলেন তখন তাকে বহুদিন দেখাশোনা করেছে সে। দূর গ্রামের বাড়ি থেকে বাসে ট্রেনে চেপে রোজ আসতো ঈশানীদি। এর মধ্যেই শুরু হলো সেই ভয়ানক মহামারী। লোকজন ঘরবন্দি হলো, গাড়ি ঘোড়া বন্ধ হলো। ফলে বন্ধ হয়ে গেল ঈশানীদির কাজে আসাও। তবে কাজ হারালেও অন্য এক কাজে জড়িয়ে গেল ঈশানীদি। হয়েছে কি, ঈশানী দিদিদের গ্রামের বহু লোক দেশের বিভিন্ন শহরে শ্রমিকের কাজ করত। মহামারী যখন ছেয়ে গেল তখন তাদের অনেকেই মারা যায়। গ্রামের ঘরে ঘরে মানুষ স্বজনহারা হয়। প্রচুর ছেলে মেয়ে অনাথ ও সহায় সম্বলহীন হয়ে গেল। তখন ঈশানীদি তাদের পাশে দাঁড়ালো। সে চালাক চতুর মেয়ে, বেশ ডাকাবুকো। বিভিন্ন জায়গা থেকে সাহায্য জোগাড় করে অসহায় মানুষগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে সে। ঈশানীদিদের টাকা পয়সা, খাবার ইত্যাদি দিয়ে কিছুটা সাহায্য করতেই আজ বঙ্কাদের মোহরপুর আসা। প্রত্যেকের জন্য নতুন জামা কাপড়ও আনা হয়েছে। স্বাভাবিকভাবেই মোহরপুরে যেন এখন উৎসব লেগেছে। ঈশানীদি তো বটেই, অন্যরাও দারুণ খুশি। গ্রামটা এমনিতে ভারী সুন্দর। প্রচুর গাছপালা, ছোট ছোট কুঁড়ে ঘর, পুকুর ও ডোবায় ভরা। কিন্তু চারদিকে বড় থমথমে ভাব। মানুষজন নেই বললেই চলে। শুধু ঈশানীদির বাড়ির উঠোন জুড়ে বেশ জমজমাট পরিবেশ। সেখানে ভিড় করে দাঁড়ানো ছেঁড়া জামা কাপড় পরা কয়েক গন্ডা কালো ধুলো ছেলে মেয়ে। এখন অবশ্য নতুন জামা কাপড় এবং ভালো ভালো খাবার দেখে সকলের চোখেই খুশির ঝিলিক। বঙ্কাদের আপ্যায়ন করতে শশব ব্যস্ত হয়ে উঠেছে ঈশানীদি। কথায় কথায় হেরা বলে ডেকে উঠছে। আর বেটে পেটলু দেখতে একটা ছেলেকে এটা কর ওটা দে বলে হুকুম করছে। বোঝা গেল সে হচ্ছে ঈশানীদির ডান হাত। আদেশ শোনা মাত্র ছুটে ছুটে সেটা তামিল করছে হেরা। কোত্থেকে একটা কাঠের বেঞ্চ এনে উঠোনে পেতে দিয়েছে সে। ওতেই এখন বঙ্কার দাদু বসে আছেন। বাবা ও মা সঙ্গে নিয়ে আসা জিনিসগুলো ঈশানীদিকে বুঝিয়ে দিচ্ছেন। 2-3টে ছেলে মেয়ে কাজকর্মে সাহায্য করছে। ওরা সকলে বঙ্কার দিকে এমন কৌতূহল নিয়ে তাকাচ্ছে যেন বঙ্কা কোনো ভিন গ্রহের জীব।
কেমন যেন বোকা বোকা সবাই। বিচ্ছিরি লাগছে বঙ্কার। মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ফিরবে। কোথায় আবাসনের পুজোর জাঁকজমক, আর কোথায় এই ধ্যার ধ্যারে মোহরপুর। একদম ভালো লাগছিল না। মনে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিল বঙ্কা। বাড়ির পিছনে একটা বড় সড়ো পুকুর আছে। জায়গাটা ভীষণ নিরিবিলি। সেখানেই এসে পুকুর পাড়ে চুপটি করে বসল সে। টলটলে জলে গাছপালার ছায়া কাঁপছে। বঙ্কা অবাক হয়ে দেখতে লাগলো। তোমার নাকি খুব মন খারাপ? হঠাৎ কারো কথা শুনে বঙ্কা চমকে উঠল। মুখ তুলে দেখে হেরা। হেরা ওর পাশে এসে বসলো। তারপর বলল, তোমার মা বলছিলেন তুমি নাকি আসতে চাইছিলে না। বঙ্কা বলল, হ্যাঁ, পুজো ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, তাই। সহমত জানালো হেরা। বুঝতে পেরেছি, বাড়ি ছেড়ে থাকতে কারো ভালো লাগে? উৎসব পার্বণে তো নয়। তাও তো তোমরা আজকেই ফিরে যাবে, আমরা যে আরো 4টে দিন পর। তোমরা আবার কোথায় যাবে? তোমাদের বাড়ি তো মোহরপুরেই। আরে না, এখানে আসল বাড়ি নয়, শুধু অসহায় ছেলে মেয়েগুলোর জন্য আমরা এখানে আছি। তোমাদের বাড়ি তবে কোথায়? সে অনেক দূর। যাবে কিসে করে? কিছু নির্দিষ্ট নেই, যখন যা হয়। এবার যেমন আসার সময় হাতিতে এসেছি, যাব নৌকায়। দুই চোখ বিস্ফারিত করে তাকালো বঙ্কা। হাতিতে চেপে এসেছো? তাজ্জব। আবার যাবে নৌকোয়? এখানে নদী আছে? নদী নয়, একেবারে সমুদ্র। ভবসাগরের নাম শোনোনি? ভবসাগর শব্দটা দাদুর মুখে শুনেছে বঙ্কা, কিন্তু এটা ঠিক কোথায় ওর জানা নেই। বলল, সাগরটা এখানে? আমাকে দেখাবে হেরাদা? ইস, তুমি আমাকে হেরা ডাকছো? আমার পুরো নাম হলো হেরম্ব। তুমি হেরম্বদা ডেকো। আরে বাবা, যাহা হেরা তাহাই হেরম্ব। নাম নিয়ে বড্ড মাথা ঘামাস তুই। বলতে বলতে বঙ্কার অন্য পাশটিতে যে এসে বসলো সে আর কেউ নয়, ঈশানীদি। একগাল হেসে ঈশানীদি বলল, বঙ্কা শোনা, তোদের আবাসনে ঠাকুর এসে গেছে? মাথা ঝাঁকালো বঙ্কা। হ্যাঁ, কাল বিকেলেই। কেমন হয়েছে বাড়ির মূর্তি? কেমন আর, সেই একই রকম। মহিষাসুরের বুকে ত্রিশূল গেঁথে দুর্গা ঠাকুর দাঁড়িয়ে আছে, তার দুই পাশে গণেশ কার্তিকরা। এমনভাবে কথাগুলো বলল বঙ্কা যে সবাই হেসে উঠল। হেরা বলল, মূর্তি বদলাবে কেন রে? মা দুর্গা তো এভাবেই যুগ যুগ ধরে বিপদাসুরদের মেরে আসছেন। বিপদাসুর মানে? বঙ্কা অবাক হয়ে বলল, আমি তো জানি সে মহিষাসুর। ঈশানীদি হাসল। বিপদ ঘটাতে যে আসে সেই বিপদাসুর। আর ত্রিশূলের মানে কি জানিস? ত্রি মানে 3টে, শূল মানে তীক্ষ্ণ অস্ত্র। কিন্তু এই 3টে অস্ত্র কি কি জানলে চমকে উঠবি। কি সেগুলো? সে অস্ত্রগুলো সকলের আছে, কেবল প্রয়োগ জানতে হয়। প্রথম অস্ত্র হলো সতর্কতা। শুধু সতর্ক থাকলেই অনেক বিপদ এড়ানো যায়। দ্বিতীয় অস্ত্র হলো উপস্থিত বুদ্ধি। আর 3 নম্বরটা হলো সময়োচিত কাজ, অর্থাৎ ঠিক সময়ে ঠিক কাজটা কর। এই 3টে থাকলে বিপদাসুরের সাধ্য নেই, সামনে ঘেঁষে। ও মা, খুব মজার তো, চোখ পাকিয়ে বলল বঙ্কা। মুচকি হাসলো ঈশানীদি। হেরম্ব বলল, সুতরাং খেয়াল রাখিস, পথে ঘাটে কোনো বিপদাসুর এলে এই ত্রিশূলে ঘায়েল করে দিস। পথে ঘাটে বিপদাসুর? আতকে উঠল বঙ্কা। ঈশানীদি হেসে বলল,
আসতেই পারে, কিন্তু ভয় কিসের? মনে রাখবি সঙ্গে ত্রিশূল আছে। আর হ্যাঁ, তোর হাতটা দেখি। বলেই বঙ্কার বা হাতটা টেনে ডট পেন দিয়ে কতগুলো নম্বর লিখতে লিখতে বলল, এই ফোন নম্বরটা আমাদের চেনা এক পুলিশ অফিসারের। কোনো সমস্যা হলেই তাকে ফোন করবি। আরও দুটো চারটে কথাবার্তার পরে ঈশানিদি উঠে দাঁড়ালো, বলল, আমরা উঠছি রে, অনেক কাজ পড়ে আছে। তারপর হেরাকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। বঙ্কা পুকুর পাড়েই বসে রইল। কিছুক্ষণ পর লাঞ্চের জন্য ডাক এলো। কলা পাতায় দেওয়া হয়েছে খিচুড়ি, ডিম সিদ্ধ আর বেগুন ভাজা, সঙ্গে ওদেরই নিয়ে আসা মিষ্টি দই ও রসগোল্লা। এগুলোর কোনোটাই বঙ্কার বিশেষ পছন্দের নয়। মাটিতে বসেও খাওয়ার অভ্যেস নেই ওর, কিন্তু বাধ্য হয়ে সবার সঙ্গে খেতে হলো। ইতিমধ্যে বেলা মরে এসেছে। খাওয়া দাওয়া সেরে নতুন জামা কাপড় বিতরণ করে ওরা যখন ফেরার জন্য তৈরি হলো, পুরো গ্রাম তখন ভিড় জমিয়েছে সেখানে। কেউ দাদুকে প্রণাম করছে, কেউ ওকে আদর করছে, কেউ মা বাবাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। ঈশানিদি বঙ্কাকে চুমু খেয়ে বলল, ইস, আজ বঙ্কা সোনার সঙ্গে কথাই বলতে পারলাম না। রাগ করিসনি তো ভাই? বঙ্কা হেসে মাথা নাড়ল। রাগ করার প্রশ্নই নেই। একেবারে যে কথা হয়নি তা তো নয়। পুকুর পাড়ে বেশ জমাটি আড্ডাই হয়েছে। গাড়িতে ওঠার আগে হেরার দিকে তাকিয়ে বঙ্কা বলল, বাই হেরাদা, ভালো থেকো। একগাল হাসল হেরা, বলল, আবার আসবেন কিন্তু। আপনি? হেরাদা ওকে আপনি বলছে? ফিক করে হেসে ফেলল বঙ্কা। ও মা, তুমি আমাকে আপনি বলছো কেন গো? মা হেরাদার কাঁধে স্নেহের হাত রেখে বললেন, বঙ্কা তোমার ভাইয়ের মতো হেরা, ওকে আপনি নয়, তুমি তুই যা খুশি বলো, কেমন? জড়সড় হয়ে লাজুক হাসল হেরা। বঙ্কা লক্ষ্য করলো একটু আগেই ওর সঙ্গে যত স্বচ্ছন্দে কথা বলছিল হেরাদা, এখন যেন সেই বন্ধুত্বপূর্ণ সহজ ব্যাপারটা নেই। এমনকি ঈশানিদিকেও বেশ অন্যরকম লাগছে, কিন্তু পার্থক্যটা ঠিক কোথায় স্পষ্ট বোঝা যাচ্ছে না। গাড়ি যখন ছাড়লো সূর্য অস্ত গিয়েছে। গ্রাম ছাড়িয়ে পাকা রাস্তায় ওঠার আগেই ঝুপ করে নেমে এসেছে অন্ধকার। গাড়ি যখন ছাড়লো সূর্য অস্ত গিয়েছে। গ্রাম ছাড়িয়ে পাকা রাস্তায় ওঠার আগেই ঝুপ করে নেমে এসেছে অন্ধকার। রাস্তায় আলো নেই, গাড়ির হেডলাইটই ভরসা। রাস্তার হালও খুব খারাপ, ভাঙা চোরা খানাখন্দে ভর্তি। গাড়ি তো চালানোই কষ্টকর। পথের দুধারে ঘন জঙ্গল। রাতের অন্ধকারে বড় বড় গাছগুলোকে দানবের মতো দেখাচ্ছে। বঙ্কা চালকের পাশের সিটে বসেছে, পিছনে মা বাবা ও দাদু। সারা দিন ধকলের পরে সকলে ক্লান্ত। বঙ্কার কোনো ক্লান্তি নেই, সে সব দেখতে দেখতে যাচ্ছে। শুনশান নির্জন রাস্তা। কিছু দূর এগিয়েছিল কেবল, অমনি অন্ধকার ফুঁড়ে কে যেন আচমকা রাস্তার মাঝখানে উদয় হলো। হেডলাইটের আলোয় বঙ্কা দেখল এক থুরথুরে বৃদ্ধ একদম ঝুঁকে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গাড়ি থামাতে ইঙ্গিত করছেন। বাবা চালক কাকুকে বললেন, বৃদ্ধ হয়তো লিফট চাইছেন, ওকে গাড়িতে তুলে নাও। বঙ্কাদের গাড়ি যথেষ্ট বড়, একদম পিছনের সিটটা এখনো ফাঁকা। বৃদ্ধকে অনায়াসে নেওয়া যায়। চালক কাকু গাড়ির গতি ধীর করলেন। বৃদ্ধের সামনে সবে থামাচ্ছিলেন, অমনি বঙ্কা চেঁচিয়ে উঠল, থেমো না কাকু, গাড়ি চালিয়ে দাও। বাবা ও চালক কাকু হতবাক। উপেক্ষা করল বঙ্কা, তাড়া দিল, তাড়াতাড়ি কাকু, স্পিড বাড়াও। কাকু ভুরু কুঁচকে কিছু ভাবলেন, তারপরেই গাড়ি ছুটিয়ে দিলেন।
ঠিক তখনই সবাই দেখল সেই বৃদ্ধ অদ্ভুত ক্ষিপ্রতায় রাস্তার অন্য পাশে লাফিয়ে গেলেন। এবারে আর ঝুঁকে নয়, একেবারে শটান রিজু চালে। ভয়ানক অবাক সকলে। যে কিনা নুয়ে লাঠিতে ভর করে চলছিল, সে এত ক্ষিপ্রভাবে লাফাতে পারল। ব্যাপারটা বুঝে স্বস্তির শ্বাস ফেলল সবাই। চালক কাকু বললেন, ভাগ্যিস তুমি বাধা দিয়েছিলে পঙ্কাবাবু, নইলে লোকটা ফাঁসিয়ে দিত, মহা বিপদে পড়তাম। কিন্তু না, বিপদ তখনও কাটেনি। পরক্ষণে তুমুল হৈ হৈ শব্দ ধেয়ে এলো পিছন থেকে। ওরা দেখলো ছায়া ছায়া কতগুলো মানুষ গাড়ির পিছনে ছুটে আসছে। তাদের মুখ কাপড়ে ঢাকা, হাতে অস্ত্র, বোঝাই যাচ্ছে ডাকাত। রাস্তা ভালো হলে গাড়ি স্বাভাবিক গতিতে চললে তেমন ভয় ছিল না, কিন্তু এখন অবস্থা অন্যরকম। একদিকে ডাকাত দল তাড়া করেছে, অন্যদিকে ভাঙা রাস্তায় অনেক চেষ্টা করেও দ্রুত এগোনো যাচ্ছে না। ক্রমশ কমে আসছে গাড়ি ও লোকগুলোর দূরত্ব। আতঙ্কিত সকলে। বাবার মুখ থমথম করছে, মা দুর্গা নাম জপছেন, চালক কাকু দর দর করে ঘামছেন। ঠিক তখনই বঙ্কার মনে পড়ে গেল ঈশানীদির লিখে দেওয়া ফোন নম্বরটার কথা। হাতের তালু এগিয়ে ধরে বলে উঠল, বাবা, শিগগির এই নম্বরটায় কল করো, এটা পুলিশের নম্বর, ঈশানীদি দিয়েছিল। বাবা ফোন করলেন, একদম পাক্কা নম্বর। ফোন তুললেন এই এলাকার রাতের পুলিশ পেট্রোল ভ্যানের অফিসার। সব শুনে তিনি অভয় দিয়ে বললেন, আপনারা ঘাবড়াবেন না, যেভাবে আসছেন আসতে থাকুন, আমরা ওখানে পৌঁছচ্ছি। অল্পক্ষণের মধ্যেই উল্টো দিকে পুলিশের দুটো গাড়ি দেখা গেল। ডাকাত দল থমকে দাঁড়ালো, তারপরেই পড়িমড়ি করে দুপাশের জঙ্গলে ঢুকে পড়ল। এরপর যা ঘটল সব যেন স্বপ্নের মতো। পুলিশ দ্রুত অ্যাকশনে নামলো। রীতিমতো সংঘর্ষ হলো দুই দলের। বেশ কজন ডাকাত ধরা পড়ল। চোখের সামনে এসব দেখে বঙ্কার মনে হচ্ছিল যেন অ্যাকশন মুভি দেখছে। এই সব কাণ্ড কারখানা যখন শেষ হলো, পুলিশ অফিসার বললেন, আপনারা গাড়ি না থামিয়ে খুব বুদ্ধিমানের কাজ করেছিলেন। এরা এভাবেই ছল করে গাড়ি থামিয়ে লুটপাট চালায়, কখনো খুন খারাপি করেও ফেলে। অনেক চেষ্টার পর আজ দলটাকে ধরা গেল। আতঙ্ক কাটিয়ে সকলে এখন স্বস্তিতে। ইতিমধ্যে জাতীয় সড়কে উঠেছে গাড়ি, সাই সাই করে ছুটছে এখন। বাবা জিজ্ঞেস করলেন, কিন্তু বঙ্কা, বৃদ্ধকে দেখে তুমি তাড়াতাড়ি গাড়ি চালাতে বলেছিলে কেন? কি দেখে তোমার মনে হয়েছিল যে বিপজ্জনক? বঙ্কা বলল, লোকটার ভুরু দুটো দেখে আমার সন্দেহ হয়েছিল। এত বুড়ো মানুষ, যার চুলদাড়ি সব সাদা, আর তার ভুরুগুলো এমন কালো হয় কি করে? শুনে বাবা খুব খুশি, বললেন, ভেরি গুড, এমনই চোখ কান খোলা রাখবে সব সময়। চালক কাকু বললেন, সত্যি আজ বঙ্কাবাবুর জন্যেই বাঁচলাম। বঙ্কা বলল, আমাদের বাঁচিয়েছে ত্রিশূল। ডাকাতরূপী বিপদাসুরের জম হলো ত্রিশূল। বঙ্কার কথা বুঝতে না পেরে বাবা বললেন, ত্রিশূল মানে? এখানে ত্রিশূল কোথায় দেখলে? বঙ্কা হেসে ফেলল, ত্রিশূল সকলেরই আছে, শুধু প্রয়োগ জানতে হয়। ত্রিশূলের তিনটি শূল অর্থাৎ অস্ত্র হলো সতর্কতা, উপস্থিত বুদ্ধি আর সময়োচিত কাজ। বাহ বাহ, বেশ বললে তো, তারিফের সুরে বলে উঠলেন দাদু। বঙ্কা বলল, হ্যাঁ, এটা আমাকে শিখিয়েছে ঈশানীদি। মা বললেন, ভাগ্যিস ঈশানী এসব শিখিয়েছিল তোকে, পুলিশের ফোন নম্বরটাও বুদ্ধি করে লিখে দিয়েছিল, না হলে যে কি হতো। না, ঈশানীকে একটা ধন্যবাদ জানাই আগে। বলতে বলতেই মা ফোন করলেন ঈশানীদিকে।
গড় গড় করে সমস্ত ঘটনা বলে মা যোগ করলেন, তোর জন্যই এ যাত্রা রক্ষা পেলাম রে ঈশানী। তুই পুলিশের ফোন নম্বরটা বঙ্কাকে দিয়ে যে কি উপকার করেছিস। এরপর সামান্য নীরবতা। ফোনের অন্যদিকে ঈশানীদির কথা শোনা যাচ্ছে না, কিন্তু মুহূর্তেই মায়ের অভিব্যক্তি পাল্টে গেল। ভীষণ অবাক হয়ে বললেন, কি বলছিস ঈশানী? তুই বঙ্কাকে কোনো নম্বর লিখে দিসনি? ত্রিশূল সম্পর্কেও কিছু বলিসনি? কিন্তু বঙ্কা যে বলছে পুকুর পাড়ে বসে নাকি তুই। এবার ফোনের স্পিকার অন করে দিয়েছেন মা। ঈশানীদির কথাও শোনা যাচ্ছে। ঈশানীদি বলছে, আমি পুলিশের নম্বর জানবো কি করে কাকিমা? বঙ্কা সোনার সঙ্গে আলাদা করে একবারও কথা হয়নি। তোমরা থাকাকালীন পুকুর পাড়েও কখনো যায়নি। আমি কিছুই বুঝতে পারছি না। মা অস্ফুটে বললেন, সেই তো আমিও ভাবছিলাম, আমার সঙ্গেই তো থাকলি এতক্ষণ, তবে কখন আবার তুই বঙ্কাকে এত কথা বললি? কিন্তু ফোন নম্বরটা, সে কথা ভেবে তো আমি অবাক হচ্ছি কাকিমা। হতবাক বঙ্কা, সব কেমন অবিশ্বাস্য লাগছে। ঈশানীদি নিশ্চয়ই মিথ্যে বলছে না? কেনই বা বলবে? উপকার করে অস্বীকার করবে কেন? এমনকি মায়ের কথা অনুযায়ী ঈশানীদি সারাক্ষণ মাকেই সঙ্গ দিয়েছে। তবে কারা ওর সঙ্গে পুকুর পাড়ে বসে এত গল্প করে গেল? রাস্তার বিপদ সম্পর্কে সতর্ক করলো, জরুরি ফোন নম্বরটা লিখে দিল। সবচেয়ে বড় কথা, পুকুর পাড়ে আসা হেরাদা এবং ঈশানীদির সঙ্গে আসার সময় দেখা হেরাদা ও ঈশানীদির আচরণে কি ভীষণ তফাৎ ছিল না? অজস্র প্রশ্ন কিলবিল করে উঠছে বঙ্কার মাথায়। অস্ফুটে বলল, জানো মা, পুকুর পাড়ে ওরা আরো অদ্ভুত কিছু কথা বলছিল। কি বলেছিল? বলেছিল ওদের বাড়ি নাকি অনেক দূর, ওরা হাতিতে চড়ে এসেছে, কিন্তু ফিরবে নৌকায়। আচ্ছা, ওরা এমন বলেছিল? কি আশ্চর্য! চমকে উঠেছেন মা। জানিস, এবার মা দুর্গাও গজে আগমন এবং নৌকোয় গমন। তবে কি? না, এর উত্তর কখনো পাওয়া যাবে না। যার পর নাই হতবাক সবাই। শেষ হলো গল্প ত্রিশূলে কাবু বিপদাসুর। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।